সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ, বিভিন্ন জায়গায় ভাঙচুর। বাড়তি শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরে 11 নম্বর রোডের বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। পরে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও একাধিক মামলা রয়েছে। দর্শক, উত্তরা পশ্চিম থানায় আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছে থেকে কোনো নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, আর ওখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। লোপা, আপনি যেমনটি বলছিলেন, আজকে রাত 10টা থেকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের একটি বাসা ঘিরে ফেলে পুলিশ, এবং পরবর্তীতে 11টা 40-এর পরপরই কিন্তু তাকে গ্রেপ্তার করে বাসা থেকে বের করে আনা হয় এবং তারপরে কিন্তু উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। এবং একটু জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলা আছে উত্তরা পশ্চিম থানায় একটি, এবং নীলফামারীতে তার বিরুদ্ধে কিন্তু আরও একাধিক মামলা রয়েছে। এবং তাকে ধরার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশ কিন্তু অনেক দিন ধরেই বিভিন্নভাবে তাকে ট্রেস করার চেষ্টা করছিল, এবং পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তারা উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর বাসা তারা ঘিরে ফেলে এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে। এবং তার গ্রেফতারের পরে তার যে ব্যক্তিগত ল্যাপটপ এবং ব্যক্তিগত মোবাইল থেকে সরকার বিরোধী বিভিন্ন পরিকল্পনার তথ্যও কিন্তু পুলিশ হাতে পেয়েছে এবং সেগুলো জব্দও করেছে। পুলিশের উত্তরা ডিভিশনের কমিশনার মহিবুল ইসলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে তাকে আজকে গ্রেফতার করা হয়েছে এবং কালকে কিন্তু বিজ্ঞ আদালতে কিন্তু তাকে ওঠানো হবে। এবং এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। যখন তাকে গ্রেফতার করার জন্য বাসা ঘেরা পুলিশ যখন ঘেরাও করেছিল তখন কিন্তু সেখানে ছাত্র জনতা উপস্থিত ছিল এবং সাধারণ মানুষের উৎসুক মানুষের ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এবং সে কিন্তু এখন যে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি কিন্তু এখন পুলিশের হেফাজতে রয়েছেন এবং কালকে কিন্তু তাকে বিজ্ঞ আদালতে ওঠানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা পুলিশ। লোপা, উত্তরা পশ্চিম থানা থেকে এই ছিল আমার কাছে সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তারের সর্বশেষ খবরাখবর। সিরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা পশ্চিম থানা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল সারা দেশ। গ্লোবাল স্ট্রাইক কর্মসূচির সমর্থনে বিক্ষোভ হয়েছে সারা দেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হয়, সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে বাংলাদেশও পালন করা হয় নো ওয়ার্ক নো স্কুল। এতে যোগ দেন বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষ। ইসরায়েল যে নরহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। ছোট ছোট বাচ্চাদের অনেক মারছে, আমি এটা সহ্য করতে পারছি না। গাজাবাসীর যে ছোট ছেলে মেয়েদেরকে তারা শহীদ করছে, আমরা আমাদের আর সহ্য করতে পারছি না। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন হলো যে মুক্তি পাবে।
মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না। অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায় তারা। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। রাজধানীর শাহবাগেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে। ইসরায়েলি বাহিনীর দখলদারত্বের প্রতিবাদে রাজপথে সোচ্চার হয় সব শ্রেণী ও পেশার মানুষ। ইসরায়েলি নৃশংসতায় নারী শিশু সহ সব মানুষ যেন তুলোর মতো আকাশে উড়ে যাচ্ছে। নিশ্চিহ্ন হতে বসেছে গাজা উপত্যকা। দ্রুতই এই হয়রানি এবং এই নির্যাতন বন্ধ করে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে ফিলিস্তিনে, এই আশা করছেন সকল আন্দোলনকারীরা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিক্ষোভ থেকে গাজায় দ্রুত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি ইসরায়েলি সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। সিলেট, কুমিল্লা সহ বেশ কয়েকটি জায়গায় কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এসব ঘটনায় সিলেট 3 এবং গাজীপুরের 4 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারী জনতা। নগরের মীর বক্সটুলা এলাকায় কেএফসি, নগরের দরগাহ গেট, জিন্দাবাজার সহ কয়েকটি এলাকায় থাকা বাটার শোরুমে ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউয়ে ভাঙচুর করা হয় কেএফসির শোরুম। মুসলিমেরা কি করে ফিলিস্তিনের মানুষ করে। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে কর্মসূচি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এতে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা স্থগিত ও কর্মবিরতি ঘোষণা করে প্রশাসন। একটা পরিবারের একজন সদস্য যদি ক্ষতিগ্রস্ত হয়, অন্য সদস্যরা যদি নিশ্চুপ থাকে এবং তাতে যদি তাদের সহমর্মিতা না থাকে, তাদের রক্ষা করার চেষ্টা না থাকে, সেটা যেমন পৃথিবী ভিলেজের ক্ষেত্রে তো একই ঘটনা ঘটছে। রংপুর টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশ থেকে অবিলম্বে হত্যা বন্ধের পাশাপাশি সকল ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রংপুরের পক্ষ থেকে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা, কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে হাদি চত্বরে প্রতিবাদ হয় মার্চ ফর প্যালেস্টাইন। এছাড়া ময়লাপোতা মোড়ে কেএফসি শোরুম ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন শেষে মিছিল বের করা হয়। গণহত্যা যে চলছে ফিলিস্তিনে, তারা এটা বন্ধ করে, তারা যে নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, শরীয়তপুর, ধামরাই ও জয়পুরহাট সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফিলিস্তিন ইস্যুতে সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার এই নির্দেশনা দেন তিনি। আইজিপি বলেন, পুলিশের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে। নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচার বোমা বর্ষণেরও নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা এতে কোনো গুরুত্বই দেয়নি, বরং হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এবার জানাবো মৃত্যু উপত্যকা গাজার পরিস্থিতি। ফিলিস্তিনের গাজা জুড়ে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় তেল আবিবের হামলায় প্রাণ গেছে আরও অর্ধ শতাধিক মানুষের। জবাবে হামাস ইসরায়েলের 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত 50,695 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিন ও বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ধর্মঘট হচ্ছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মরক্কো ও যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে গাজা সহ বিভিন্ন ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নেতানিয়াহু বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে নেই আগ্রাসন। গেল 24 ঘণ্টায়ও উপত্যকা টিকতে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল ঐক্যমতে না আসায় গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চিহ্নের পথে গুরুত্বপূর্ণ শহরটি। 90% বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি রাফার 24টি সুপেয় পানির কূপের মধ্যে 22টি ধ্বংস করা হয়েছে। 12টি মেডিকেল সেন্টারের কার্যক্রম একেবারেই বন্ধ। খান ইউনিস থেকেও ফিলিস্তিনিদের সরিয়েছে দখলদার ইসরায়েল। দেইর আল বালাহ সহ 5টি শহর ছাড়তে বলা হয়েছে বাসিন্দাদের। নিরস্ত্র বেসামরিক ব্যক্তি আর শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চলছে। এদিকে ইসরায়েলের কারাগারে 17 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আর বিশ্বজুড়ে চলছে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। এছাড়া আগামী 3 মাসের জন্য 37% শুল্ক স্থগিত রাখারও আহ্বান জানানো হয় চিঠিতে। মেহেদী হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $8.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.21 বিলিয়ন। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, রেশনালাইজিং প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স সাচ অ্যাজ সিম্পলিফাইং কাস্টম প্রসিডিওরস অ্যান্ড স্ট্যান্ডার্ড। চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিশ্বজুড়ে পুঁজিবাজারে ধসে কিছু আসা যায় না বললেন ট্রাম্প। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ১২ জন। বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নতুন বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি কর্মী ফারুক কবিরাজ গ্রুপের সাথে উপজেলা কৃষক দল নেতা শামীম গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। সে সময় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর আঘাত করে স্পেন প্রবাসী সাইজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে উপজেলা গৌরীপুরের উত্তর হরিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওলানপাড়া উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরতে যায় পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাইল গ্রুপের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের ৪ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ সম্মেলনে এমন আশার কথা শোনালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেন গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে ঢাকায় শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এই সম্মেলনে 40 দেশের 600-র বেশি বিনিয়োগকারী যোগ দিয়েছেন। নতুন ভাবনা এবং স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারাও। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে আলোচনায় উদ্যোক্তাদের আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে নানা দিক তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। There are many things that we could potentially do to help the startup community to spread the message, but my genuine feeling is that that needs to be done in collaboration with startup community and based on the suggestions and ideas that come up from startup community. BIDA's primary role is to be the collaborator or the coordinator. Make sure that ministries across the government and the startup ecosystem, the private sector, they're all in tune and doing the exact same thing, moving in the right direction. So the force of nature takes us to the end goal. উদ্যোক্তাদের মূলধন সহায়তায় সংগ্রহ করা তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ, বিভিন্ন জায়গায় ভাঙচুর। বাড়তি শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।